2 দিন পরের কথা। বিকেলে ইরিনের শ্বশুরবাড়ির লোক আসবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। এঙ্গেজমেন্টের সময় কথা হয়েছিল ইয়াদ ফিরলে বিয়ে হবে। এখন তো ইয়াদ ফিরেছে, তাই আর শুভ কাজটা ফেলে রাখতে চাইল না ওনারা। এতে ইরিনের বাবা মায়েরও কোনো আপত্তি নেই। এবার মেয়ের বিয়েটা দিয়ে দিবেন। মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, সেজন্য ইয়াদকে বাজারে পাঠিয়েছে সাইদা খান। কাজের লোকই যেত, কিন্তু ইয়াদ নিজেই চাইল করতে। তাই সাইদা খান আর কিছু বললেন না। ইয়াদ বাজার করল 2 ভাগে। 1 ভাগ নিজের বাসার জন্য, আরেক ভাগ মধুর বাসার জন্য। আইরিন, রহমান আর মিলি ওরা কালই নতুন বাসায় উঠেছে, সাথে মধু আছে। সেই জন্য ভাবল ওদের জন্য বাজার নিয়ে যাওয়া যাক। বাজার করে ফিরতি পথে মধুর বাসায় গিয়ে বাজারটা দিয়ে এলো। আইরিন রহমান বসতে বললেন, কিন্তু ইয়াদ তারা দেখিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় মধুর ফোনটাও দিয়ে গেল। এই 2 দিন ধরে কথা বলা, কাছে আসা সবই গোপনে হচ্ছে। রাতের বেলা ইয়াদ মধুর বাড়ি থাকে, ভোর হওয়ার আগেই নিজের বাড়ি চলে আসে। অবশ্য সাইদা খান এখনো ধরতে পারেনি বিষয়টা। তিনি মনে করেছেন ছেলে হয়তো নিজেকে কন্ট্রোল করছে তার জন্য। এজন্য তিনি ইয়াদের ওপর একরকম বেশি খুশি। এইদিকে এই খবর নিহা, ইফাজ আর ইরিন জানে। ইয়াফ খান সন্দেহ করলেও হাতে নাতে ধরতে পারেনি, তাই কিছু বলেনি। তবে ইয়াদের খুব মন খারাপ হয়। কাল সন্ধ্যার সময়েই ছাদে দাঁড়িয়ে ভাইয়ের সাথে সুখ দুঃখের আলাপ করছিল। ইফাজ সান্ত্বনা দিয়ে শান্ত করেছিল ওকে। আপাতত ইরিনের বিয়ে মিটে যাওয়া অবধি চুপি থাকতে হবে, পরে না হোক কিছু একটা করা যাবে। ইয়াদ বাজার নিয়ে বাসায় আসলো। বাসায় রান্নাবান্না হচ্ছে। সাইদা খান সবকিছুর তদারকি করছে। সাথে ইরিনও আছে, তবে সে একটু পরপর আসে আর যায়। নিহাও চেয়েছিল সাহায্য করতে, কিন্তু ইফাজের চোখ রাঙানি আর সাইদা খানের কঠিন বারণে নিহা আর কিছু করতে পারল না। ইদানিং বোরিং লাগে সবকিছু নিহার। ইফাজ একটা কাজও করতে দেয় না। যখন বাসায় থাকে তখনও আবার বাইরে গেলে সাইদা খান আর ইরিন। কয়েকদিন ধরে বাবা মায়ের কাছেও যেতে ইচ্ছে করছে, তাই ভাবছে ইরিনের বিয়েটা মিটে গেলেই কয়েকদিন গিয়ে থেকে আসবে। একটু আগেই ইরিনের শ্বশুর বাড়ির লোকেরা চলে গিয়েছে। বিয়ের দিন তারিখ সব ঠিক। সামনের শুক্রবার বিয়ে হবে। সেই অনুযায়ী আগের দিন গায়ে হলুদ, পরের দিন বৌভাত। সপ্তাহ জুড়ে সবার ব্যস্ততা। ইয়াদের এই ভেবে মন খারাপ হলো, এই আনন্দগুলোর স্বামীর মধু হতে পারবে না। অথচ ও কিন্তু এই বাড়ির বউ। সারাদিন ইয়াদ একা হাতেই সব সামাল দিয়েছে। ইফাজ হসপিটালে ছিল। ওরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু ইমার্জেন্সি পড়ে যাওয়ায় আসতে পারেনি। সন্ধ্যার সময় নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ অন করল। কিছু কাজ আছে, ওগুলো শেষ করে খাওয়া দাওয়া করে সবাই ঘুমালে বেরিয়ে পড়বে। কাজ করতে করতেই সাইদা খান ইয়াদের ঘরে আসলো চা নিয়ে। ওকে চাটা দিয়ে বলল, ইয়াদ, একটু কথা বলবো তোর সাথে। ইয়াদ চায় চুমুক দিয়ে বলল, হ্যাঁ বলো। তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দে। তারপর ইরিনের বিয়ের পর তোর বিয়ে দিব। ইয়াদ পূর্ণ চোখে চাইলে মায়ের দিকে। কপাল কুঁচকে বলল, মা, আমি মধুকে ডিভোর্স দিব না। আর ওর সাথে আইনত আমার বিয়ে হয়েছে। আমি ওকে ছাড়া আর কাউকে আমার বউ হিসেবে মানব না। সাইদা খান বোঝানোর ভঙ্গিতে বললেন, দেখ ইয়াদ, এগুলো আবেগ। আবেগ কয়েকদিন পরেই কেটে যাবে। ইয়াদ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মা, তুমি 28 বছরের ছেলেকে আবেগ বোঝাও? আবেগের বয়স শেষ আমার। কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা আমি তা বুঝি মা। না ইয়াদ, তুই ভুল করছিস। ওই মেয়েটার সাথে তুই শান্তিতে থাকবি না। একে তো মেয়েটা ধর্ষিতা, তার ওপর বাচ্চাও হবে না। এমন অনেক সংসার বাচ্চার জন্য ভেঙেছে। মা, প্রথমত আমি ওকে ভালোবাসি। আমি সারা জীবন ওর সাথে থাকতে পারলে সবচেয়ে শান্তিতে থাকবো, বিশ্বাস করো। আর ও ধর্ষিতা বিয়ের আগে ছিল, বিয়ের পর না। বিয়ের পর শুধু ও ইয়াদের বউ। আর বাচ্চার জন্য যারা সংসার ভাঙে তারা আসলে ভালোবাসা কি সেটাই জানে না। সাইদা খান গম্ভীর গলায় বললেন, ইয়াদ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কথা শোন। 2 দিন আগেও তোমার একটা অন্যায় আবদার রেখেছি। আর পারবো না মা। তোমার অন্যায় আবদার রাখতে গিয়ে আমি আরেকজনকে কষ্ট দিতে পারবো না। এটা বলেই ইয়াদ ল্যাপটপটা অফ করে অর্ধপূর্ণ চায়ের কাপটা রেখে বাইরে চলে গেল। আর সাইদা খান গম্ভীর মুখ নিয়ে উঠে চলে গেলেন। নিখিল কিছুদিনের জন্য ট্রেনিংয়ে গিয়েছিল, তাই ওকে ওই ফোনটা দিতে পারেনি ইফাজ। নিখিল অবশ্য বলেছিল ও আসলে তারপর কাজ শুরু করবে, কিন্তু ইফাজের হাত গুটিয়ে রাখতে ইচ্ছে হলো না, তাই কাউকে কিচ্ছু না জানিয়ে নিজের বিশ্বস্ত কয়েকজন লোককে দায়িত্ব দিয়ে দিল। ফোনটা ওদের কাছে দিয়ে সিমটা নিজের কাছে রাখল। ওই ফোনের গ্যালারিতে একটা ছেলের ছবি আছে। এখন উদ্দেশ্য ওই ছেলেকে খুঁজে বের করা।
রাত 1:00টা। নিহা ঘুমিয়ে গেছে। ইফরাজ ওর পাশ থেকে উঠে গেল। ইফরাজও ওর পাশেই শুয়েছিল। অপেক্ষা করছিল নিহা ঘুমানোর ও ঘুমিয়ে পড়লেই সিমটা নিজের ফোনে লাগিয়ে নাম্বারগুলো চেক করবে। হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। ফোন চালু করে নাম্বারগুলো টুকে নিতে লাগলো। হঠাৎ করেই ইফরাজের চোখের একটা পরিচিত নাম্বার ধরা পড়ল। ইফরাজ শিওর হওয়ার জন্য নাম্বারটা আরও একবার চোখ বুলিয়ে নিল। না, কোনো ভুল নেই, কিন্তু এই নাম্বার এখানে কি করে? ও অন্য একটা কাগজে এই নাম্বারটাও টুকে নিল। হতে পারে এটার সাথেও কোনো যোগসূত্র আছে। সারা সপ্তাহ জুড়ে শপিং থেকে শুরু করে যাবতীয় আয়োজন সব দায়িত্ব নিয়ে করেছে ইয়াদ আর ইফাজে। বোনের বিয়ের আয়োজনে ভাইয়েরা কোনো ত্রুটি রাখেননি। আজ ইরিনের গায়ে হলুদ। ইয়াদের অনেক ইচ্ছে ছিল পুরো বিয়েতে মধু থাকবে, কিন্তু ওকে আসতে বলতো কোন মুখে? মাঝে মধ্যে নিজেরই ভীষণ খারাপ লাগে। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে, কিন্তু পিছুটানের জন্য আর যাওয়া হয় না। দুই ভাই মিলে বোনকে স্টেজে নিয়ে বসালো। ইরিন আজ অনেক খুশি। নিজের বিয়েতে পরিবারের সবাই আছে, কিন্তু একটা বিষয়ে খারাপ লাগছে যে তার ছোট ভাই হাসিখুশি থাকলে ওর মনটা খারাপ। কেন খারাপ সেটাও অজানা নয়। তাই ইরিন ভাইকে খুশি করতে ওর কানে কানে বলল, ভাইয়া ভাবিকে মিস করছো? ইয়াদ মলিন হাসল, কিছু বলল না। ইরিন আবারও ফিসফিসিয়ে বলল, ভাবিকে আসতে বলেছি। ইয়াদ চমকে উঠে বলল, ও কি বলেছে? আসবে? হ্যাঁ আসবে, কিন্তু তোমার বউ হয়ে নয়, আমার বান্ধবী হয়ে। সমস্যা নাই, ও আসলেই চলবে। এবার খুশি তো? ইরিন দাঁত কেলিয়ে বলল। ইয়াদ কিছু বলল না, কিন্তু ওর মুখ দেখে বোঝাই যাচ্ছে ও অনেক খুশি। মধু চকলেট কালারের একটা শাড়ি পরে তৈরি হয়ে নিল। বের হওয়ার আগে শেষবারের মতো একবার আয়নাতে নিজেকে দেখে বের হতে নিলেই আইরিন রহমান বললেন, কোথায় যাচ্ছিস মধু? মা, আজ ইয়াদের বোনের গায়ে হলুদ। ওখানেই যাচ্ছি। তোকে যেতে বলেছে। মধু আমতা আমতা করে বলল, মা আসলে ইরিন বলেছিল আসতে। আর অমনি তুমি চলে যাচ্ছ? ইয়াদ কি একবারও বলেছিল? বা ওর বাপ মাকেও বলেছে? মধুর নিচের দিকে তাকিয়ে বলল, না। তাহলে যাচ্ছিস কেন? আবার অপমানিত হতে? ওই দিন অপমান হয়ে শিক্ষা হয়নি। আজ আবার সবার সামনে অপমানিত হতে ভাল লাগবে? মধু কিছু বলল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। আসলেই মায়ের কথাগুলো সত্যি। আইরিন রহমান আবার বললেন, তোর যেতে মন চাইলে যা, কিন্তু কিছু হলে বাসায় এসে কাঁদতে পারবি না। এই বলে দিলাম। মধু আর দরজার দিকে পা বাড়ালো না। নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। কি কমতি আছে ওর? একটা হাত নেই নাকি পা নেই? নাকি কানা? নাকি প্রতিবন্ধী? না, কোনো কমতিই তো নেই, তাহলে এত অবহেলা কেন? কেন বিয়ের আগে যারা ভালোবাসতো একটা দুর্ঘটনার জন্য তারা বিয়ের পর ভালোবাসতে পারছে না? তাহলে কি তারা নারীকে নয়, নারীর সতীত্বকে ভালোবাসে? প্রায় 10টা বেজে গেছে। এখনো মধু আসছে না। ইয়াদ বারবার গেটের দিকে তাকাচ্ছে। কয়েকবার ফোনও দিয়েছে, কিন্তু ফোন রিসিভও হচ্ছে না। এখনো আসছে না কেন? আসার তো কথা ছিল। কোনো সমস্যা হয়েছে কি না কে জানে। এখন তো এদিকটা ছেড়ে যাওয়া যাবে না। এদিকে ইরিনের সাথেও কথা বলা যাচ্ছে না, অনেক আত্মীয়রা ওকে ঘিরে আছে। মধুর অপেক্ষায় থাকতে থাকতে হলুদের অনুষ্ঠান শেষ। সবাই যে যার মতো ঘুমাতে চলে গেছে। ইয়াদও ঘরে এসেছে। হলুদের পোশাক পাল্টে বিছানায় বসে মধুকে কল দিল। মধু রিসিভ করতেই ইয়াদ বলল, আজকে আসনি কেন? আসার কি কথা ছিল? ইরিন তো বলেছিল আসতে। তুমি বলেছিলে। এই কথার উত্তর পেল না ইয়াদ। নিজের কাছেই নিজের লজ্জা লাগছে। ইয়াদের জবাবের অপেক্ষা না করে মধু বলল, রাত হয়ে গেছে অনেক। কাল বিয়ে। ঘুমিয়ে পড়ো। রাখছি। এটা বলেই মধু ফোনটা রেখে দিল। ফোনটা রাখার পর চোখ ছাপিয়ে কান্না চলে আসলো মধুর। সন্ধ্যা থেকে একটুও কাঁদেনি, কিন্তু এখন খুব করে কান্না পাচ্ছে। ভাইদের চোখের মনির আজকে বিদায়। দুই ভাইয়েরই মন ভার হয়ে আছে। ছোটবেলা থেকেই দুই ভাইয়ের আর বাবা মায়ের ভীষণ আদরের ছিল ইরিন। কখনো ভালোবাসার কমতি অনুভব করেনি, কিন্তু আজ যাবার বেলায় বাড়ির সবার মন খারাপ হয়ে আছে। সাইদা, ইয়াস দুজনেই কান্না করেছেন মেয়ের বিদায়। ইয়াদ, ইফরাজ প্রথমে কান্না করেনি। শক্তই ছিল, কিন্তু যখনই ইরিন এসে ভাইদের জড়িয়ে ধরে কান্না করা শুরু করল, তখন দুই ভাইয়ের কেউই তাদের কান্নার লাগাম টেনে ধরতে পারেনি। তিন ভাই বোন খুব কাঁদল। তারপর ইফরাজ বোনকে কোলে করে নিয়ে গাড়িতে বরের পাশে নিয়ে বসালো। বরের হাত ধরে ইফরাজ ভেজা গলায় বলল, ও আমাদের খুব আদরের বোন। আমাদের চোখের মণি।
আজ আমরা আমাদের জানটাকে তোমার হাতে দিলাম, কখনো কষ্ট দিও না। যদি আমার বোন কখনো তোমার কারণে কাঁদে আর আমি যদি জীবিত থাকি তাহলে ওই দিন তোমার শেষ দিন হবে। এটা বলে বোনের কপালে একটা চুমু খেয়ে সরে এলো। তারপর ইয়াদ গেল। ইয়াদ যেতেই ইরিন ওকে জড়িয়ে ধরে আরেক দফা কাঁদল। ইয়াদ নিজেকে সামলে ইরিনের চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে ইরিনের হাত বরের হাতে দিয়ে বলল, আগলে রেখো সারা জীবন। তারপর বাকি আত্মীয় স্বজন মিলে ইরিনকে বিদায় দিল। একমাত্র মেয়ের বিদায় সাইদা খান আর ইয়াফ খান দুজনেরই মন খারাপ। ইরিনের বিদায়ের পর বাড়ি আস্তে আস্তে খালি হতে শুরু করে। যাদের বাড়ি কাছাকাছি তারা চলে গেল, আর বাকি আত্মীয়রা রয়ে গেল। ইরিনকে বিদায় দিয়ে ইয়াদ নিজের ঘরে আসলো। ঘড়িতে এখন রাত 9টা। ড্রেস চেঞ্জ করে বিছানায় হেলান দিয়ে বসল। ভালো লাগছে না। আজ একমাত্র বোনটার বিয়ে হয়ে গেল। ভাই হয়ে বোনের বিদায় কত কষ্ট এটা আজ বুঝতে পারছে ইয়াদ। কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে ইরিনের সাথে দুষ্টুমির মুহূর্তগুলো মনে করতে লাগলো। ভাবতে ভাবতেই হঠাৎ করেই মনে পড়ল মধুর কথা। কালকে রাতের পর থেকে এখন পর্যন্ত একবারও কথা হয়নি। এমনিতেও ইয়াদের ভালো লাগছে না, হয়তো মধুর সাথে কথা বললে ভালো লাগবে তাই ফোন দিল। কেটে যাওয়ার আগেই রিসিভ হলো। ইয়াদ শান্ত কণ্ঠে বলল, ইরিনটার বিয়ে হয়ে গেল আজ। সব খালি খালি লাগছে। ও যাওয়ার পর থেকেই ওর শূন্যতাটা চোখে লাগছে। কিছুই ভালো লাগছে না। স্বামীর অস্থিরতার কথা শুনে মধু সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মেয়েরা এমনই ইয়াদ। ওদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি, বৃদ্ধ হওয়ার পর ছেলের বাড়ি না হয় বৃদ্ধাশ্রম। ইয়াদ কিছু বলল না, চুপচাপ কানে ফোন চেপে বসে রইল। এ মুহূর্তে কারোর সঙ্গ প্রয়োজন। মধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খেয়েছ? না, ইচ্ছে করছে না। তুমি খেয়েছ? না, আমারও ইচ্ছে করছে না। তারপর আবারও কিছুক্ষণ নীরবতা। এবার ইয়াদ অনুরোধের স্বরে বলল, আসবো। আসো। মধুও সাইড দিল। ইরিনের বিয়ে মিটে যাওয়ার 1 সপ্তাহ পর বর্ণিহা কিছুদিনের জন্য বাবার বাড়ি চলে যায়। এদিকে ইফরাজ নিজের চেম্বার আর ইয়াদ নিজের ভার্সিটিতে ব্যস্ত হয়ে পড়ে। মধুও নিজের বাসা থেকে যাওয়া আসা করে ক্লাস করা শুরু করে। ভার্সিটিতে এতদিনে চাউর হয়ে গেছে ওরা বিবাহিত। তবে কয়েকদিন ধরে ইয়াদ লক্ষ্য করছে মধু ওকে এড়িয়ে চলছে। ফোন দিলে ফোন ধরে না, তেমন একটা কথা বলে না। কি হয়েছে সেটাও কয়েকবার জিজ্ঞেস করেছে ইয়াদ, কিন্তু কোনো আশানুরূপ উত্তর পাওয়া যায়নি। এদিকে আবার আজকে ও ক্লাসেও আসেনি। আরিয়াকে জিজ্ঞেস করতেই বলল আজকে নাকি আসবে না। কী কারণ সেটা বলল না। তাই ইয়াদ নিজেই কল দিল। কয়েকবার কল দেওয়ার পরও মধু কল ধরল না। এখনই ওর বাসায় যেতে ইচ্ছে করছে, কিন্তু আরও 2টা ক্লাস নিতে হবে। এখন ক্লাস ছেড়ে যাওয়া যাবে না। তাই ইয়াদ কোনোরকম 2টা ক্লাস শেষ করে দুপুর 3টার সময় বেরিয়ে গেল মধুদের বাসার উদ্দেশ্যে। ওদের বাসায় এসে নক করতেই মিলি দরজা খুলল। ইয়াদ মৃদু হেসে বলল, কেমন আছো? মিলি থমথমে মুখে বলল, ভালো না। আপুর শরীর খারাপ। মিলির মুখে মধুর শরীর খারাপের কথা শুনে ইয়াদে বুকটা ধড়াস করে উঠল। ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে ওর? জানি না, কয়েকদিন থেকেই কেমন জানি দুর্বল হয়ে পড়েছে। অনেক শ্বাসকষ্ট হচ্ছে। আজকে ওয়াশরুমের সামনে জ্ঞান হারিয়ে পড়েছিল। পরে আমি আর আম্মু বিছানায় আনি। ইয়াদ মিলির কথা শুনে আরো ভয় পেয়ে গেল। মিলির পেছনে পেছনে মধুর ঘরে গেল। দেখল মধু লম্বা হয়ে শুয়ে আছে। আইরিন রহমান ওর শিয়েরের পাশে উদ্বিগ্ন মুখে বসে আছে। ইয়াদকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে বসতে বললেন। ইয়াদ বসল। চিন্তিত ও ভয়ার্ত স্বরে আইরিন রহমানকে জিজ্ঞেস করল, কি হয়েছে মাওর? জানি না বাবা, ডাক্তার দেখাতে চাইলাম, বলল লাগবে না, এমনিই নাকি সেরে উঠবে। আপনি আমাকে একবারও জানালেন না কেন? আইরিন রহমান কিছু বলার আগেই মধু বলল, আমি বারণ করেছি। কিছু হয়নি আমার, সুস্থ হয়ে যাব এমনি। ইয়াদ চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ থাকো, একটা কোথাও বলবে না। মধুকে শাসিয়ে ফোনটা বের করে ইফাজকে ফোন দিল। সব শুনে ইফাজ বলল হাসপাতালের নিয়ে আসতে। ইয়াদ মধুকে হাসপাতালের নিতে চাইলে মধু আর্তনাদ করে বলল, প্লিজ ইয়াদ, আমি যাব না হাসপাতালের। বললাম তো আমি ভালো আছি। ইয়াদ কোনো কথার উত্তর দিল না। কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। রাস্তায় এসে একটা সিএনজি ডেকে নিল। সেখানে মধুকে জোর করে উঠালো। সারা রাস্তা মধু কাঁদতে কাঁদতে এসেছে। মুখে একটাই কথা, আমি হাসপাতালের যাব না। কিন্তু কে শোনে কার কথা?
হাসপাতালের নিয়ে আসার পর দুইজন নার্স মধুকে একটা কেবিনে নিয়ে গেল। একটু পর ইফাজ এসে প্রেসার মাপল। প্রেসার হাই হয়ে আছে। এর মধ্যেই আবার মধুর শ্বাসকষ্ট শুরু হয়েছে। ইফাজ দ্রুত অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে গেল। আর ইয়াদ মধুর হাত শক্ত করে ধরে ওকে সামলানোর চেষ্টা করছে। হাসপাতালের বিছানায় মধু ছটফট করছে। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন দেওয়া হলো। তারপর মধু কিছুটা শান্ত হলো। 1-1.5 ঘন্টা পর ইফাজ মধুকে কিছু পরীক্ষার জন্য পাঠালো। এই পরীক্ষাগুলো করলেই বোঝা যাবে সমস্যা, কিন্তু মধু পরীক্ষা করাতে নারাজ। তবে ইয়াদের শাসনের কাছে হার মেনে পরীক্ষাগুলো করতেই হলো। পরীক্ষা করিয়ে আবার বেডে শিফট করা হলো মধুকে। ইফাজের কথায় ইমিডিয়েট রিপোর্টগুলো তৈরি করা হলো। রিপোর্টগুলো দেখে চিন্তিত মুখে কিছুক্ষণ বসে রইল। যা সন্দেহ করেছিল তাই হয়েছে। ইয়াদ ভয়ার্ত গলায় প্রশ্ন করল, ভাইয়ার রিপোর্ট কি খারাপ? ইফাজ নিজেকে ধাতস্থ করে বলল, যা বলবো মনোযোগ দিয়ে শুনবি। ওর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ইমিডিয়েট কিডনি প্রতিস্থাপন করতে হবে। আমরা দেখছি কিডনির ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু তুই শক্ত থাকিস ভাই। ওকে কিছু বলিস না। এখন মানসিক সাপোর্টটা খুব প্রয়োজন। ইফাজের কথা শুনে ইয়াদ কিছুক্ষণ বোবা হয়ে বসে রইল। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এমন কিছু স্বপ্নেও চিন্তা করেনি ইয়াদ। কষ্ট হচ্ছে ভীষণ। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ পাথর চেপে ধরে রেখেছে। চুপচাপ ভাইয়ের কেবিন থেকে বেরিয়ে মধুর কেবিনক গেল। কি সুন্দর ঘুমাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন লাগানো। নিঃশব্দে ইয়াদ মধুর পাশক দিয়ে বসল। একটা হাত ওর হাতের ওপর রাখল। চেক ভর্তি হয়ে গেল জলে। কেন সব কষ্ট এই মেয়েটাকেই পেতে হবে কেন? সেই প্রথম থেকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। একদম শান্তি পায়নি। ভেবেছিল বিয়ের পর শান্তি মিলবে, তাও হলো না। শ্বশুরবাড়িতে তো ঠাঁই হলো না। ইফাজ মধুর ব্লাড স্যাম্পল পরীক্ষা করতে পাঠালো আর কিডনি ডোনেটের গ্রুপকে জানালো। কিন্তু আফসোসের বিষয়, আপাতত এখন দেওয়ার মতো কোনো কিডনি নেই। থাকলেও এটা মধুর টিস্যু কোষের সাথে ম্যাচ করে না। এদিকে অতিদ্রুত অপারেশন করতে হবে। প্রচুর রক্তেরও প্রয়োজন, কিন্তু মধুর রক্ত ও নেগেটিভ হওয়ায় এই রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুব রেয়ার রক্ত। এদিকে ভেতরে ভেতরে ইয়াদ আর ইফাজ টেনশনে মরে যাচ্ছে। আইরিন রহমান আর মিলিও চিন্তিত মুখে মধুর পাশে বসে আছে। তবে ওনারা এসবের কিছুই জানেন না। কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে পৌঁছায়। তেমনি মধুর হাসপাতালের ভর্তির খবর ইরিন, ইয়াফ খান, সাইদা খান ওনাদের কাছেও পৌঁছে গেছে। ওনারাও আসছেন, কিন্তু কোনো আশার খবর নেই। না রক্ত জোগাড় হচ্ছে না কিডনি। ডাক্তার ইফাজ, এটা কিন্তু অনেক রিস্কি। সিনিয়র সার্জন ডাক্তার সাইদ বললেন, আমি জানি এটা রিস্ক, কিন্তু এছাড়া আর উপায়ও তো দেখছি না। ও নেগেটিভ ব্লাডও পাওয়া যাচ্ছে না, আবার পারফেক্ট কিডনি ম্যাচিংও হচ্ছে না। ইফাজ চিন্তিত মুখে জবাব দিল। ইফাজের কথার জবাবে হাসপাতালের সবচেয়ে সিনিয়র সার্জন নিয়াজ বললেন, না ইফাজ, এই ঝুঁকিটা নেওয়া সম্ভব না। তোমার লাইফ রিস্ক আছে। তোমার আর পেশেন্টের রক্তের গ্রুপ সেম, আবার তোমাদের কিডনিও ম্যাচ করে, কিন্তু কিডনি প্রতিস্থাপন করতে তোমারও কিন্তু রক্তের প্রয়োজন। সেক্ষেত্রে যদি তুমি পেশেন্টকে রক্ত দাও তাহলে তোমার লাইফ 99% রিস্কে চলে যায়। বুঝতে পারছো ইফাজ? বুঝতে পারছি স্যার, কিন্তু এই অবস্থায় কি করব? ও নেগেটিভ রক্তেরও তো জোগাড় হচ্ছে না। রক্তের জোগাড় হলে তো কোনো সমস্যাই হতো না। ইফাজ কাতর গলায় বলল। ইফাজের আরেক কলিগ বলল, ও নেগেটিভ রক্ত খুব রেয়ার। হাসপাতালের শুধু তোমার আর দারোয়ানের নেগেটিভ রক্ত আছে। তাও দারোয়ানের রক্তে হেপাটাইটিস বি আছে। কথাটা শুনেই ইফাজের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ইফাজ হুট করেই বলল, আচ্ছা, একটা প্ল্যান আছে আমার কাছে। ইফাজের কথা শুনে সবাই আগ্রহী হয়ে চাইল ওর দিকে। ডাক্তার নিয়াজ বললেন, কি প্ল্যান ইফাজ? স্যার, ভাবছিলাম কি দারোয়ানের রক্ত যদি আমি নেই আর আমার রক্ত যদি পেশেন্টকে দেই তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না। আর হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট তো করা যায়। ডাক্তার নিয়াজ ধমক দিয়ে বললেন, ইফাজ, তুমি কি পাগল হয়েছ? বুঝতে পারছো কি বলছো? হেপাটাইটিস একবার শরীরে ঢুকতে পারলে কি হবে সেটা তুমিও জানো। তাহলে এমন অবুঝের মতো কথা বলছো কেন? স্যার, কিন্তু ইফাজের কথা শেষ করতে না দিয়ে ডাক্তার নিয়াজ বললেন, কোনো কিন্তু না ইফাজ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু তোমাকে রিস্কে ফেলতে পারবো না। একজনকে মেরে আরেকজনকে বাঁচানোর কথা কোনো জায়গায় নেই। ডাক্তার নিয়াজের কথায় সবাই সায় দিল। অতঃপর কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পেরে মিটিং এখানে সমাপ্ত হলো।
ইফরাজ মধুর অপারেশনের বিষয়ে কথা বলতে একটা ইমিডিয়েট মিটিং অ্যারেঞ্জ করেছিল, যেখানে হাসপাতালের কয়েকজন সিনিয়র সার্জন থাকবেন। মিটিং শেষে ইফরাজ একবার মধুর কেবিনে গেল। মধু ঘুমিয়ে আছে। ওর পাশে আইরিন রহমান আর মিলি বসে আছে। সাইদা খান আর ইয়াফ খান একবার দেখে চলে গেছেন বাসায়। ইরিন গেছে নিহাদের বাসায়। নিহা নাকি আসবে, তাই ওকে আনতে গেছে। এদিকে ইয়াদ হন্যে হয়ে ছুটছে রক্ত আর কিডনির জন্য। বেশ কয়েকটা ব্লাড ব্যাংকেও খোঁজ করা হয়েছে, কিন্তু রক্ত মিলছে না। মিললেও হয় রক্তে নিকোটিনের পরিমাণ বেশি, নয়তো এইচআইভি অথবা হেপাটাইটিসে আক্রান্ত। অবশ্য ভালো রক্ত খুব কমই পাওয়া যায় ব্লাড ব্যাংকে, কারণ ওখানে যারা ব্লাড বিক্রি করে ওদের মধ্যে অনেকেই নেশার টাকা জোগাড় করার জন্যই বিক্রি করে। ইফরাজ মধুর পালসটা আবার চেক করল। খুব ধীর গতিতে চলছে, যেন মনে হচ্ছে শুধু জানটায় আটকে আছে। সারা শরীর নিথর হয়ে আছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। কালকের মধ্যেই অপারেশন করতে হবে। কিন্তু সবকিছু থেমে আছে দুটো জিনিসের জন্য। ইফরাজ কিছুক্ষণ অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল তার না হওয়া প্রিয়তমার দিকে, যাকে ধরা ছোঁয়া যাবে না, শুধু দূর থেকে ভালোবাসা যাবে। তবুও এতদিন তো দূর থেকে ভালোবেসেই তো ভালো ছিল সে, কিন্তু নিয়তি যদি পৈশাচিক কোনো খেলায় মেতে ওঠে, যদি চিনিয়ে নেয়, তাহলে আর ভাবতে পারল না ইফরাজ। চোখ থেকে জল গড়িয়ে পড়ার আগেই মুছে বেরিয়ে গেল। কিন্তু দরজার সামনে আসতেই নিহা আর ইরিনের মুখোমুখি হলো। নিহা উদ্বিগ্ন গলায় বলল, কি অবস্থা ওর? ভালো না, ঘুমিয়ে আছে। কালকের মধ্যেই অপারেশন লাগবে। আমি একটু দেখে আসি। নিহা অনুমতি চাইল। যাও। অনুমতি পেতেই নিহা আর ইরিন কেবিনে গেল আর ইফরাজ ল্যাবে গেল নতুন কয়েকজনের রক্তের রিপোর্ট দেখতে। রাত 10টা। ইয়াদ হাসপাতালে ফিরেছে। খুব ক্লান্ত লাগছে। অনেক জায়গায় ঘুরেছে কিন্তু আশানুরূপ কিছু পাওয়া যায়নি। হাসপাতালের ফিরে ভাইয়ের চেম্বারে গিয়ে বসল। ইফরাজ চিন্তিত মুখে বলল, কি রে, রক্তের কি খবর? ইয়াদ হতাশ গলায় বলল, হয়নি। ইফরাজ ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না, কালকের মধ্যেই কিছু একটা হবে। কিচ্ছু হবে না মধুর। ইয়াদ মাথা নাড়ল, কিন্তু কথা বলল না। কি বলবে? কষ্টের মুখ দিয়ে কোথাও বের হচ্ছে না। এত কঠিন পরীক্ষা কি না দিলে হতো না? ভাইয়ের চেম্বার থেকে বেরিয়ে ইয়াদ মধুর কেবিনে চলে এলো। কেবিনে এখন কেউ নেই। আইরিন রহমান আর মিলিকে ইফরাজ বাসায় পাঠিয়ে দিয়েছেন জোর করে, আর ইরিনও নিহাকে নিয়ে বাসায় চলে গেল। তবে ইয়াদ ইফরাজ কেউই যাবে না। সন্তর্পণে বেডের কাছ থেকে চেয়ারটা টেনে নিয়ে বসল ইয়াদ। পরম আদরে প্রিয়তমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কয়েকদিনেই চেহারাটা শুকিয়ে গেছে। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মধু আস্তে আস্তে চোখ খুলল। ইয়াদকে দেখে অক্সিজেন মাস্কটাও খুলল। তারপর ও হাতটা ধরে বলল, ইয়াদ, কি হয়েছে আমার? মধুর প্রশ্নটা শুনে এ মুহূর্তে মন চাচ্ছে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে কষ্ট করে একটু হেসে বলল, কিচ্ছু হয়নি তো। একটু শরীর দুর্বল তোমার, ঠিক হয়ে যাবে। মধু মুখে কিছু না বললেও মনে মনে বলল, যদি সত্যিই তোমার কথাই সত্যি হতো। এটা ভেবে মধু দীর্ঘশ্বাস গোপন করল। মধু আগেই জানত, কিন্তু ইয়াদকে বলেনি। ওই বাড়ির প্রতি একটা অভিমান জমে গিয়েছিল ওর। তারপর কথা ঘুরিয়ে বলল, খেয়েছো তুমি? না। যাও খেয়ে আসো। না, মধু আজ খেতে ভালো লাগছে না। মধু কপট রাগ দেখিয়ে বলল, না খেলে কিন্তু আমি ভালো হব না। তোমার সাথে কোথাও বলবো না। মধুর এই বাচ্চামি কথাগুলো শুনে ইয়াদ মলিন হাসল। এখন সুস্থ থাকলে সময়টা অন্যরকম হতে পারত। মধুর কথা রাখতেই ইয়াদ খাবার আনতে বাইরে গেল। এমনিতে গলা দিয়ে নামবে না খাবার, কিন্তু এখন মধুর জন্য কিছু হলেও খেতে হবে। খেয়ে এসে দেখল মধু ঘুমিয়ে গেছে। ইয়াদ কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। তারপর বেডের পাশের চেয়ারে বসে ঘুমন্ত মধুর হাতটা শক্ত করে ধরে বসে রইল। একটা সময় ইয়াদের ঘুম চলে, আসলে সেও ঘুমিয়ে গেল। একজন নার্সের ডাকে ইয়াদের ঘুম ভেঙে গেল। ইয়াদ ঘুম থেকে উঠে বসল। মধুর এখনো ঘুম ভাঙেনি। ইয়াদ নার্সকে স্যালাইন লাগানোর সুযোগ করে দিয়ে বাইরে চলে গেল। চেম্বারের আসতেই দেখল ইফরাজ কি একটা রিপোর্ট খুব গুরুত্ব নিয়ে দেখছে। ইয়াদকে দেখে সহাস্যে বলল, খুব ভালো খবর আছে ইয়াদ। 4জন ভলেন্টিয়ার পাওয়া গেছে। ওনাদের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওনারা রক্ত দিবেন বলেছেন। রক্তের জোগাড় তো হয়েছে, কিন্তু কিডনির ব্যবস্থাও হয়েছে। একজন দিবে বলেছে, তবে নাম পরিচয় অজ্ঞাত রেখেছে। কিন্তু ওনার কিডনিতে যদি কোনো সমস্যা থাকে, আমরা চেক আপ করেছি, উনি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তাহলে অপারেশন কবে হবে?
আজ দুপুরেই কিন্তু আমি থাকতে পারবো না রে। ইয়াদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন ভাইয়া? আমাকে ইমিডিয়েট লন্ডন যেতে হবে। কল এসেছে। আজ দুপুরেই ফ্লাইট। ইয়াদ কাতর স্বরে বলল, প্লিজ ভাইয়া প্লিজ, এই সময়টা তোমাকে আমাদের খুব প্রয়োজন। যেও না প্লিজ। আমি জানি কিন্তু সম্ভব না ইয়াদ। তবে আমি সবকিছুর অ্যারেঞ্জ করেছি। মধুর অপারেশন অনেক সিনিয়র সার্জন করবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইফরাজ ইয়াদের কাঁধে ভরসার হাত রেখে বলল, কে অপারেশন করছে আমি জানি না, কিন্তু তোমাকে থাকতেই হবে ভাইয়া। না রে, আমি পারবো না। এতবার অনুরোধ করার পরেও ইফরাজের বারবার না করার কারণে ইয়াদের প্রচণ্ড মেজাজ গরম হয়ে গেল। ও রেগে বলল, কেমন ভাই তুমি, যে ভাইয়ের বিপদে পাশে থাকতে পারবে না? যদি আজকে তুমি না থাকো তাহলে তুমি আমার ভাই না। এটা বলেই ইয়াদ চেম্বার থেকে বেরিয়ে গেল। ইয়াদের যাওয়ার পানে চেয়ে রইল ইফরাজ। মনে মনে বলল, আমার কিচ্ছু করার নেই রে। সত্যিই কিচ্ছু করার নেই। আসলে কিডনিটা ইফাজি দিবে, তবে নাম পরিচয় গোপন রেখে। এই জন্যই এই মিথ্যাটা বলতে হলো। যদি সরাসরি দিত তাহলে নিহা মানতে পারত না। আবার সবাই জেনে যেত যা ইফাজ চায় না। ও চায় ওর ভালোবাসার কথা কেউ না জানুক। ডুবে ডুবেই ভালোবাসতে চায় সারা জীবন। সবকিছু রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মধুকে ওটিতে নেওয়া হবে। এদিকে ইফাজও ফ্লাইটের জন্য বেরিয়ে গেছে। ওর সাথে নিহা আসতে চেয়েছিল কিন্তু ইফাজ মানা করে কারণ আসলেই ধরা পড়ে যাবে। যাওয়ার সময় সবাই টুকটাক কথা বলেও ইয়াদ একটা কোথাও বলেনি। ইফাজও কিছু বলেনি। মধুর সাথে একে একে সবাই দেখা করছে। আরিয়াও এসেছে। কাল ওকে কেউই খবর দেয়নি। পরে ইয়াদকে ফোন করে জানতে পেরে ছুটে চলে এসেছিল। সবাই দেখা করলেও সাইদা খান দেখা করেননি। সবার সাথে দেখা হওয়ার পর ইয়াদ গেল কেবিনে। কেউ নেই এখন, শুধু ওর দুজন। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। ইয়াদ মধুর হাতটা ধরে বলল, আমি আছি মধু। একদম ভয় পাবে না। তোমার কিচ্ছু হবে না। সাহস রাখো। তোমাকে ফিরতেই হবে। তুমি ফিরলে ওই কথাটা বলবো। কোন কথাটা? মধুচির কণ্ঠে জিজ্ঞেস করল। যেটা তুমি বারবার শুনতে চেয়েছিলে কিন্তু আমি বলিনি। মধু মলিন হাসল। ইয়াদ আবার বলল, ফিরবে তো? ফিরব। মৃদু হেসে দৃঢ় কণ্ঠে বলল। একটু পরই মধুকে ওটিতে নেওয়া হলো। পাশাপাশি দুটি বেড। একটিতে মধু, আরেকটিতে ইফাজ।